ভাবা যায় প্রায় ১০০ বছর আগের একটা ভাষণ, আর সেটা আজও একটা গোটা জাতির পরিচয় বাঁচিয়ে রাখার জন্য এত গুরুত্বপূর্ণ হতে পারে। হ্যাঁ, আজ আমরা ঠিক এমনই এক ঐতিহাসিক আহ্বানের গভীরে যাব। এমন একটা ডাক যা আমাদের সবাইকে নিজেদের শিকড়ের দিকে ফিরে তাকাতে বলে। আচ্ছা, তার আগে একটা সহজ প্রশ্ন। একটা জাতির আসল আত্মাটা বলুন তো কোথায় থাকে? তার শিল্পে, সাহিত্যে, নাকি ওই যে মানুষের মুখে মুখে ফেরা গল্প আর গানে? চলুন এই প্রশ্নটা মাথায় রেখেই আজকের আলোচনাটা শুরু করা যাক। তো আমাদের এই গল্পের শুরু হচ্ছে বাংলা সাহিত্যের এক খুবই গুরুত্বপূর্ণ সময়ে। ঠিক এমন একটা সময় যখন একজন দূরদর্শী মানুষ ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা সতর্কবার্তা আর একই সাথে একটা আশার বাণী রেখে গিয়েছিলেন। চলুন আমরা এক লাফে চলে যাই ১৯৩৮ সালে। তখনকার কিশোরগঞ্জ জেলা, সেখানে আয়োজন করা হয়েছে পূর্ব ময়মনসিংহ সাহিত্য সম্মেলনের একাদশ অধিবেশন। আর এটা কিন্তু যেমন তেমন কোনো সম্মেলন ছিল না। সেই সময়ে সেরা সব জ্ঞানীগুণী সাহিত্যিকদের এক বিশাল মিলন মেলা ছিল সেটা। আর এই বিশাল সম্মেলনের সভাপতির আসনে কে ছিলেন জানেন? ভাষাবিদ আর গবেষক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। তার সেই দিনের যুগান্তকারী ভাষণটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল বিষয়, যে ভাষণটা পরে পল্লী সাহিত্য নামে একটা প্রবন্ধ হিসাবে ছাপা হয়েছিল। ডক্টর শহীদুল্লাহ তার ভাষণে কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ সমস্যার কথা তুলে ধরেছিলেন। তিনি বলছিলেন, বাংলার এক বিশাল সম্পদ, একটা আস্ত গুপ্তধন যেন আমাদের চোখের সামনে থেকেই একটু একটু করে হারিয়ে যাচ্ছে। আর এই গুপ্তধনের নামটাই হল পল্লী সাহিত্য, মানে সোজা কথায় বাংলার গ্রামের সাহিত্য বা লোকসাহিত্য। ওই যে সেই সব গল্প, গান, ছড়া, প্রবাদ যেগুলো কোনোদিন বইতে লেখা হয়নি, বরং বছরের পর বছর ধরে মানুষের মুখে মুখে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে বেঁচেছিল। তিনি তার ভাষণে একটা কথা বলেছিলেন, একসময় বাংলাদেশে এক বিরাট পল্লী সাহিত্য ছিল। খেয়াল করুন, তিনি বলছেন ছিল। এই একটা শব্দই কিন্তু অনেক কিছু বলে দেয়। এর মানে হলো সেই ঐতিহ্য তখন আর আগের মতো নেই, হারিয়ে যেতে বসেছে। কিন্তু একটা প্রশ্ন তো আসতেই পারে, তাই না, যে এই পল্লী সাহিত্য বাঁচিয়ে রাখাটা এটা এত জরুরি কেন? এর গুরুত্বটা ঠিক কোথায়? চলুন এবার এই বিষয়টা নিয়েই একটু গভীরে যাওয়া যাক। আসলে এর গুরুত্বটা দুই দিক থেকে দেখা যায়। একদিকে যেমন এটা বাংলার পুরনো লোকসংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য দরকারি, ঠিক তেমনি অন্যদিকে নতুন প্রজন্মের সাংস্কৃতিক চেতনাকে আরও বড় করার জন্য এটা সমান জরুরি। মানে অতীতকে বাঁচানো মানেই তো ভবিষ্যৎকে আরও সুন্দর করে তোলা। তাহলে পুরো ব্যাপারটা আসলে কি দাঁড়াচ্ছে? এটা কিন্তু শুধু কয়েকটা পুরনো গল্প বা গান বাঁচানোর ব্যাপার না। এর গোড়ায় রয়েছে বাঙালি জাতির নিজের পরিচয়টাকেই টিকিয়ে রাখার একটা লড়াই, আমাদের নিজেদের শিকড়কে চেনার আর তাকে বাঁচানোর প্রশ্ন। তবে ডক্টর শহীদুল্লাহ কিন্তু শুধু সমস্যাটা দেখিয়েই থেমে যাননি। তিনি এর থেকে বেরোনোর একটা পরিষ্কার রাস্তাও দেখিয়েছিলেন, আর এর জন্য তিনি গবেষক আর সাহিত্যিকদের কাছে একটা বিশেষ আহ্বান জানান। তিনি খুব জোর দিয়ে বলেছিলেন যে এই যে সাংস্কৃতিক সম্পদগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, এগুলোকে জোগাড় করার জন্য একটা নিবেদিত প্রচেষ্টা লাগবে। মানে ঘরে বসে বসে ভাবলে হবে না, একেবারে মাঠে নেমে কাজ করতে হবে। আর এই বিশাল কাজটা করার জন্য তিনি মূলত দুটো দলের ওপর ভরসা করেছিলেন। এক হলেন যোগ্য গবেষক, যাদের কাছে সঠিক জ্ঞান আর পদ্ধতিটা আছে, আর দুই হলেন সেই সব সাহিত্যিক যাদের আমাদের এই ঐতিহ্যের প্রতি সত্যিকারের ভালোবাসা আর দরদ আছে। তো ১৯৩৮ সালের সেই ভাষণটা শুধু একটা ঐতিহাসিক বক্তৃতা হিসেবেই থেকে যায়নি। এটা ছিল, এবং সত্যি বলতে আজও আমাদের এই সময়ের জন্য একটা খুব শক্তিশালী বার্তা। তার সেই ভাষণটা ছিল আসলে একটা ডাক, বাঙালিকে তার নিজের ঐতিহ্য, তার সাহিত্য, তার সংস্কৃতির যে কত বড় একটা ভাণ্ডার আছে সেই ব্যাপারে সচেতন করার একটা উদ্দাত্ত আহ্বান। বলতে পারেন একটা ঘুমন্ত চেতনাকে ঝাঁকুনি দিয়ে জাগিয়ে তোলার ডাক ছিল সেটা। আর ঠিক এই জায়গাতেই আজকের সবচেয়ে বড় প্রশ্নটা চলে আসে। ডক্টর শহীদুল্লাহর সেই আহ্বানের পর তো অনেকগুলো বছর কেটে গেল, তাই না? কিন্তু আমরা কি আজ সত্যিই আমাদের নিজেদের লোক সংস্কৃতির দিকে যথেষ্ট নজর দিচ্ছি? এই উত্তরটা বোধহয় আমাদের সবারই একটু ভেবে দেখা দরকার।